সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনে না, বরং আইনের শাসনই দেশ ও জাতিকে রক্ষা করবে। একইভাবে প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাদের এই অঙ্গীকার কি কেবলই নির্বাচনী কৌশল, নাকি আগামীর বাংলাদেশে সত্যি বদলাবে রাজনৈতিক সংস্কৃতি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় প্রতিশোধ নয়, ইনসাফের রাজনীতি হোক। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, ৯টি বিষয় অগ্রাধিকার দিয়ে ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই, বললেন জামায়াত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দুয়ারে কড়া নাড়ছে ভোট, ছুটির দিনে জমজমাট প্রচার, কেন্দ্রে বহিরাগত আনার হুমকির অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি ১১ দলের। ভোলায় দুপক্ষের সংঘর্ষে আহত ১২। নির্বাচনে নাশকতায় অস্ত্র মজুতের খবরে যৌথ বাহিনীর অভিযান, বাড্ডা ও যাত্রাবাড়ি থেকে বিদেশি অস্ত্র, বিপুল গোলাবারুদ জব্দ, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম সহ আটক ৫। এবং যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। দর্শক, শুনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি প্রতিশোধ নয়, ইনসাফের রাজনীতি হোক। আজকে বিএনপি ইশতেহার ঘোষণা করেছে এবং ৯টি বিষয়ে বিশেষভাবে তারা অগ্রাধিকার দিয়ে ইশতেহারটি ঘোষণা করেছেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ নয়, ন্যায় এবং মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। লম্বা একটি ইশতেহার এবং দীর্ঘ সময় ধরে তারেক রহমান সেটি দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন। মোটা দাগে আপনার পর্যবেক্ষণটা কি, কেমন হলো? দেখেন, ইশতেহার তো ভালোই হয়। ইশতেহার তো আপনি এর আগে জামাত ইশতেহার প্রকাশ করলো, ওটাও ভালো ছিল। ইশতেহার আপনি কোনো খারাপ পাবেন না। আপনি আওয়ামী লীগের ইশতেহারগুলি দেখেন, চমৎকার সব ইশতেহার, কথাবার্তা, মানুষকে স্বপ্ন দেখানো, আশার একটাই দেখানো, দিগন্ত দেখানো, এটা সবাই করে, ভালোভাবে করে। প্রশ্নটা হলো ইশতেহারের বাস্তবায়নটা নিয়ে। আপনি ইশতেহারটাকে আপনি যে দিয়েছেন, ওটা আমি কীভাবে দেখি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যিনি দিয়েছেন তিনি কিভাবে দেখেন, তারা কিভাবে দেখেন, তার দল কিভাবে দেখেন, তার দল কি এগুলি মিন করেন, এটা হলো ইম্পর্টেন্ট। যেমন উনি বলেছেন যে চাঁদাবাজি থাকবে না, আপনার কোনো দুর্নীতি থাকবে না, তো ওনার দলকে এটা মিন করেন, মিন করে না তো। এখন যদি ওইটা উনি ওইখানে থামাইতে না পারেন, তাহলে তো এই স্টেট দিয়ে কোনো লাভ নাই। তো এখন কি করবেন আপনি? বিকল্প তো কিছু নাই, তাকে তো একটা কিছু দিতে হবে। উনি দিয়েছেন, তবে আমার ধারণা, আমি নিজে আশা করি যে উনি নির্বাচিত যদি হতে পারেন ওনারা, তাহলে হয়তো ওনারা একটা বাস্তবায়নের দিকে অগ্রসর হবেন। এই আশাই তো আমরা করবো, সবার উপরে আশা করি। বিএনপি হোক, জামাত হোক, যারা নাকি নির্বাচিত, যেই হোক নির্বাচিত, কেউ হয়তো সরকারে যাবে, কেউ হয়তো সরকারে যাবে না। যারা বিরোধী দলে থাকবে তারাও তাদের দেওয়া ইশতেহারটা মাথায় রাখবে, মনে রাখবে, তারা সেইভাবে কাজ করবে, এটাই তো আমরা আশা করি। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে, এটা নিয়ে একটু আলোচনা করি। এটা হলো ইশতেহার ঘোষণা করতে যে ওনাদের কিছু প্রস্তাবনা আছে আপনার নিয়ে, আপনার সংবিধান নিয়ে, ওনারা কি করবেন না করবেন, এগুলো কিছু কথা কিন্তু এখানে বলা আছে। সরি, যেমন উচ্চ কক্ষ নিয়ে বলা আছে। ওনারা উচ্চ কক্ষ নিয়ে বলেছেন যে ওনারা ১০০ উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করবেন, কিন্তু নিম্ন কক্ষের তার যে থাকবে, সদস্য থাকবে, তাদের সংখ্যানুপাত। এটা কিন্তু সারা দেশের ভোট প্রাপ্তির সংখ্যানুপাতিক না। এই জিনিসটা কিন্তু জুলাই সনদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং এটা সাংঘর্ষিক হয় স্বাভাবিক। কারণ জুলাই সনদে যখন এই আলোচনা যখন আসে, তখন তো বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু যখন নাকি এটার উপর গণভোটে এটা দেওয়া হলো, তখন গণভোটের কিন্তু দ্বিতীয় প্রশ্নতে এটা আছে যে এই ১০০ নির্বাচিত হবে পিয়ার পদ্ধতিতে।
তাহলে আপনি যদি এই ওনাদের সে প্রস্তাবনাকে মানেন, যদি ইশতেহারকে মানেন, যদি বিএনপি, তাহলে তো বিএনপির তো আর ওখানে হা ভোট দেওয়ার কোনো সুযোগই নেই। হুম নাই, কিন্তু ওনার সঙ্গে এটা তো মিলে না, তো সাংঘর্ষিক। আর কে উনি বলেছেন কতগুলো নতুন জিনিসও আছে যে নাকি জুলাই নাই, মানে আপনার সনদে নাই। যেমন একটা আপনার কি ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার ব্যাপারটা, উপরাষ্ট্রপতি, এটা তো ওখানে নাই। এটাও আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে। আবার ধরেন কিছু কিছু বিষয় আছে যেটা নাকি জুলাই সময়তে আসলে ওভাবে এক্সিস্ট করে না। যেমন ধরুন ওনারা বলেছেন যে ওনারা যদি সরকার গঠন করেন তাহলে 31 দফা এবং জুলাই সনদ এর আলোকে কিন্তু ওনারা সংবিধান সংস্কার অথবা অন্যান্য সিদ্ধান্তগুলি নেবেন। এবং আমার কাছে এটাও মনে হয় যে এটাও খুব স্বাভাবিক, কারণ ওনারা তো জনগণের কাছে 31 দফায় নিয়ে যাচ্ছেন। 31 দফাটি হলো ওনাদের রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র। এখন ওনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, কারণ আপনি যদি বলেন যে তোমার মূল মন্ত্র বাদ দাও, তুমি আমারটা দিয়ে চালাও, তাহলে তো হবে না রে ভাই। আপনি চালান, ওনাকে কেন আপনি বাধ্য করতেছেন? তো সেই জায়গাটাতে বিএনপি তার মানে আমি মনে করি তাদের স্বকীয়তাটা সেরা বজায় রাখতে পারছে এবং তারা তাদের বক্তব্যটা নিয়ে জনগণের সামনে যাচ্ছে। জি রনি ভাই, যেটা মাসুদ কামাল ভাই যে প্রশ্নটি তুললেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিয়েও খুব একটা আলোচনা হচ্ছে যে বিএনপি উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে হবে নাকি সংসদ সদস্যের আনুপাতিক হারে হবে, সেটি বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে যে নিম্নকক্ষের সংসদ সদস্য যে কজন হবে তাদের আনুপাতিক হারে উচ্চকক্ষে হবে। তাহলে গণভোটে হ্যাঁ দিতে যে বললেন তারেক রহমান, সেটি আসলে সাংঘর্ষিক হয়ে গেল কিনা? না, কোনোভাবেই সাংঘর্ষিক না। কারণ হলো গণভোটে হ্যাঁ না এটার কোনো প্রভাব পড়বে না। কেন পড়বে না এটা আমি অনেক আগে আলোচনা করছি। কারণ সমস্ত দলগুলো যারা ওই আপনার জাতীয় সনদে স্বাক্ষর করছে ওই টিপ টিপ বৃষ্টির মধ্যে, তো সেখানে কিন্তু আপনার ওই তখন তারা একটা অঙ্গীকারনামাও আপনার পাঠ করার পরে স্বাক্ষর করছে। এবং সেইখানে যদি আপনি দেখেন যে দলগুলো স্বাক্ষর করছে তাদের মধ্যে কেউ না কেউ সরকার গঠন করবে। তো ফলে গণভোটে হ্যাঁ না যাই থাকুক না কেন, যেহেতু আপনি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং দেশি বিদেশি মিডিয়া সবার সামনে জনগণের সামনে বিশাল আয়োজন করে, হ্যাঁ, সমাজের দেশের দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, হ্যাঁ, সারা দুনিয়ার মিডিয়ার সামনে আপনি এটা স্বাক্ষর করেছেন। তো ফলে ওইটা একটা অঙ্গীকার। এখন হা ভোটে আপনি যেতে পারতেন, সংসদের মাধ্যমে গেলে ভালো হইতো, কিন্তু তারপরও আপনি হা ভোটে কেন যাচ্ছেন আমার মাথায় ধরে না। আমি এটার ব্যাপারে অনেক আগে থেকে আপত্তি তুলতেছি। ফলে হা ভোট না ভোট যাই হোক না কেন, রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতিতে এখানে স্বাক্ষর করেছে তাদের মধ্য থেকে যেহেতু কেউ না কেউ নির্বাচিত হয়ে উঠবে, ফলে এটা তাদের বাস্তবায়ন করার একটা মোরাল ডিউটি আকারে কিন্তু হাজির আছে। তো এখন সেখানে বিএনপি কিভাবে স্বাক্ষর করেছে? বিএনপি স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্ট আকারেই, এবং উচ্চকক্ষ পিআর পদ্ধতি এই সমস্ত প্রক্রিয়া যেভাবে আলাপ হয়েছে, যেটা এখানে কামাল ভাই বললেন, আলাপ যেভাবে হয়েছে, বিএনপি আলাপে অংশগ্রহণ করেছে, আলাপে বিএনপির মতামত দিয়েছে এবং বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। দেখেন, সংস্কারের নামে যে মূলা এখানে ঝোলানো হচ্ছিল এই দীর্ঘ 18-19 মাস ধরে, সেখানে এবং বিভিন্ন দলগুলো যে ধরনের আচরণ করছিল, তার মধ্যে দিয়ে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোন দলগুলো গণতান্ত্রিক সংস্কার চায়, মানে জনগণের এম্পাওয়ারমেন্ট চায়, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক চায়, আর কারা সংস্কার নামক একটা বিষয়কে সামনে এনে নিজেদেরকে, নিজেদের দল, নিজেদের পার্টি বা নিজেদের পার্টির যে মতাদর্শ চিন্তা ভাবনা সেটাকে প্রাধান্য বিস্তার করতে চায় রাষ্ট্রে। তো মানে এই জিনিসটার দিকে আপনি খেয়াল করলেই দেখবেন যে কোন দলটা গণতান্ত্রিক এবং কোন দলটা আপনার অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে ফাংশন করবে, কিন্তু গণতন্ত্রের নামে সে ক্ষমতায় যেতে চাবে। ফলে এই যে গণতান্ত্রিক ফাঁকিবাজি, তার ক্ষেত্রে কোন দল কীরকম কৌশল নিচ্ছে তা আপনি বুঝতে পারবেন জুলাই সনদের ব্যাপারে। হ্যাঁ, কে বলতেছে হ্যাঁ জুলাই সনদ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে, আর জুলাই সনদে তো কৃষি সংস্কার নিয়ে কোনো কমিশনই হয়নি, কোনো কথাই নেই, তো কৃষি সংস্কার লাগবে না আপনার দেশে? তো কৃষি আমি ধরেন আমি কৃষকের ছেলে, ধরেন, হ্যাঁ, আমি কৃষকের প্রায়োরিটির বাইরে আমার কোনো প্রায়োরিটি নেই। তো যেহেতু কৃষকের কোনো বিষয় নাই, আমি জুলাই সনদের ব্যাপারে আগ্রহী না, তাহলে আমি কি জুলাই গাদ্দার হয়ে গেলাম? আমি কি সমাজ থেকে খারিজ হয়ে গেলাম? বিপ্লব বিরোধী হয়ে গেলাম? এটা হাসিনার মডেল হয়ে গেল। ফলে বিএনপি বরং এই যে আপনার ইস্তেহারটা যেটা দেখতে পাচ্ছি, ইস্তেহারটার একটা ইস্তেহারটা একটা নির্বাচনী রিচুয়াল, নির্বাচনী আচার, এটা দিতে হয়, দেয়। কিন্তু অন্যান্য দলের ইস্তেহার যেগুলো আমরা পাইলাম এবং বিএনপির ইস্তেহার আজকে যদি আমরা দেখি, এখানে অনেক কমেন্টারি করা যায়, তুলনামূলক আলোচনা করা যায়। সেই লম্বা আলোচনা না গিয়ে যদি একটা মৌলিক বিষয় দেখি, বিএনপির এই ইস্তেহারটা হইল পরিকল্পনা নির্ভর, আর অন্যান্য দলের ইস্তেহারটা হলো প্রতিশ্রুতি নির্ভর। এখানেও প্রতিশ্রুতি আছে,
কিন্তু সেই প্রতিশ্রুতিটা পরিকল্পনার আলোকে গঠন করা। যেমন ধরেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের কথা যে বলা হচ্ছে, ফ্যামিলি কার্ড 1 কোটি পরিবারকে 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং 2,500 টাকা করে দেওয়া হবে। এবং এই 2,500 টাকা করে 1 কোটি পরিবারকে দিলে তাহলে আপনার বাড়তি টাকা লাগতেছে কত? 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা, তাহলে এটার জন্য আপনার একটা বাজেটের ব্যাপার আছে, আছে। এবার এই বাজেটটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে? তাহলে আপনি দেখেন আমাদের যে বাজেট, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য অলরেডি একটা বাজেট আছে, সেই বাজেটের সাথে আরেকটা অ্যাডজাস্টমেন্ট এবং কর্মসংস্থান এবং শিল্পায়ন যদি ব্যাপকভাবে বাড়ানো যায় তাহলে রাষ্ট্রের আয়ও বাড়বে। ফলে যে ঘাটতিটা থাকে সেটা পূরণ করে 30,000 কোটি টাকা খুব মানে অস্বাভাবিক মনে হচ্ছে না, বাস্তবানুগ মনে হচ্ছে। কিন্তু প্রথমে যদি আপনি মনে হয়, কিন্তু চ্যালেঞ্জ কি এই জায়গায় মানে এই ফ্যামিলি কার্ড দেওয়া না দেওয়ায় না, চ্যালেঞ্জটা হলো এইটা আপনি কিভাবে দিচ্ছেন, এটা পাচ্ছে কারা? আপনি কি মুখ চিনে চিনে দিচ্ছেন, নিজের দলীয় নেতাকর্মীদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করছেন, নাকি এটা আসলেই আপনি আপনার এই বটম টু আপ দিচ্ছেন? এবং বিএনপির এই পুরা আপনার ইস্তেহারে আমি একবার চোখ বললাম এবং পুরা সময়টা আমি ছিলাম, শুনলাম, হ্যাঁ, পুরো অবস্থাপনাটা আমি শুনলাম বিএনপি চেয়ারম্যান যে দিল, তাতে এখানে বৈশিষ্ট্য হলো তারা বটম টু আপ যাচ্ছে, তারা মনোযোগ দিচ্ছে বটম, অনেক মাইক্রো লেভেলে মনোযোগ দিচ্ছে, ছোট বিষয়গুলোতে মনোযোগ দিচ্ছে। এখন ছোট বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার মধ্য দিয়ে তারা যেটা করতে চাচ্ছে আসলে সেটা হলো তারা মধ্যবিত্তের পরিমাণটা বাড়াইতে যাচ্ছে। বেশিরভাগ মানুষ যদি মধ্যবিত্ত আপনার এই ক্যাটাগরিতে চলে আসে তাহলে তারা মনে করছে যে তাহলে আপনার এই যে দারিদ্র এবং আপনার এই যে ইনসিকিউরিটি, সামাজিক অস্থিরতা, এটা কমানো সম্ভব হবে। এই কারণে তারা বটম অ্যাপ্রোচ, তারা তৃণমূল পর্যন্ত, যেটাকে বলে যে আপনার আপনার প্রান্তিক পর্যন্ত দৃষ্টিটা বেশি দিচ্ছে। হ্যাঁ, অন্য দিক থেকে আপনার উচ্চবিত্তর চেয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা নিম্নবিত্তের দিকে বেশি বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বেশি বলা যায়। এবং এটা করার জন্য তারা অবশ্যই রাষ্ট্রের সংস্কার না, পুনর্গঠনের কিছু প্রস্তাবনা তারা শুরুতেই রাখছে। এবং এই পুনর্গঠনের প্রস্তাবনাগুলো যদি আপনি দেখেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার বলে প্রথম অধ্যায় যেভাবে শুরু করছে, তারা কিন্তু যেই সংস্কারগুলো বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দরকার সেগুলোর ব্যাপারে শুধু আগ্রহী। কিন্তু এমন কিছু সংস্কার আছে যেটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বা জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াকে কঠিন করতে পারে। সেগুলোর ব্যাপারে তাদের যে নোট অফ ডিসেন্ট, সেটা তো পূর্বের ঘোষণা, পূর্বের সিদ্ধান্ত, বা এটা তো ঘোষিত সিদ্ধান্ত। ফলে সেদিক থেকে জুলাই সনদ এবং 31 দফা দুটো সমন্বয়ের ভিত্তিতে তারা রাষ্ট্রের সংস্কার এবং পুনর্গঠন প্রক্রিয়া, এটা তাদের প্রধান প্রায়োরিটি, প্রধান অগ্রাধিকার। এখানে এই পয়েন্টটা বলে শেষ করি, যেখানে একটা বড় প্রপাগান্ডা ছিল যে রাষ্ট্রের কোনো সংস্কার, কোনো পরিবর্তন চায় না বিএনপি জুলাই গাদ্দার, জুলাই বিরোধী। সেখানে তাদের প্রথম প্রায়োরিটি হলো রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার। জি, মাসুদ কামাল ভাই, যেটি রনি ভাই বললেন যে কোন দলটি আসলে গণতান্ত্রিক এটি বোঝা আসলে কিভাবে যাবে তার ব্যাখ্যা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে বিএনপি যে ইশতেহারটি দিয়েছে এটি পরিকল্পনা মাফিক, আর অন্য দলের ইশতেহারটি মূলত নির্ভর করছে প্রতিশ্রুতি নির্ভর। না, এটা তো এই আলাপগুলো তখন উঠছিল যে যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছিল তখন তো অনেকেই বলছিল, আপনিও বলেছিলেন যে বিএনপি যদি কৌশল নিত যে এখন সব মানে নিলাম, নির্বাচনের পরে সব করে দিব, মানবো না, সেটা তো বিএনপি করে নাই। সেটাকে আপনি কিভাবে? না, বিএনপি করে নাই, আবার করছে। যেমন ধরেন যে কথাটা বললেন, এখানে কিছু আমার একটু আপত্তি আছে এইভাবে যে 4টা প্রশ্ন করা হয়েছে, আপনি প্রশ্ন জুলাই সনদে কি আছে না আছে ওটা থাকুক, তার আগে আপনি আমাকে বলেন প্রশ্ন, আমি হা না ভোটটা করতেছি কি প্রশ্নের আলোকে। সেখানে খতে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে স্পষ্ট করে বলা আছে যে আমি দ্বিকক্ষ বিশিষ্ট মানে চাচ্ছি এবং উচ্চ কক্ষে 100 জন ভোট প্রাপ্তির সংখ্যানুপাতে নির্বাচিত হবে, একদম স্পষ্ট করে বলা আছে। কিন্তু তারপরে এরা কি করবে না করবে সেই কথাও একটু 2 লাইন আছে, সংবিধান সংস্কার করতে গেলে এদের অনুমোদন লাগবে, সংখ্যাগরিষ্ঠ মতামত লাগবে, এটসেট্রা, একদম স্পষ্ট করে বলা আছে এখানে। এটা হলো কিন্তু রেফারেন্ডামের প্রশ্ন। কিন্তু রেফারেন্ডামে আপনি যদি যাই কিছু করেন না করেন, এই প্রশ্নটার পক্ষে কিন্তু আপনি হ্যাঁ বলতেছেন। আপনি যদি প্রশ্নের মধ্যে হ্যাঁ বলেন যে আপনি 100 লোককে মানে পিআর সিস্টেমে নির্বাচিত করবেন, তাহলে মানে আজকের ইশতেহারে ওনারা যেটা বলেছেন এটা ওনারা করবেন না, স্ট্রেট করবেন না। তো উনি বলেছেন যে আমি যদি নির্বাচিত হই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, এটা কিন্তু তাদের 31 দফাতেও আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, কিন্তু আমি এটাকে
পিয়ার পদ্ধতিতে করব না, আমি করব নিম্ন কক্ষে যে যারা প্রতিনিধি আছে তাদের আনুপাতিক হারে। হুম। তাহলে ওখানে যদি আপনি হা বলেন, যদি বিএনপি ওখানে হা করতে বলে যে আপনার হা ভোট দেন, তাহলে তো আপনি পিয়ার পদ্ধতিতে আপনি এটা করার জন্য হা দিচ্ছেন। No. কিন্তু ইস্তেহাতে উনি এটা হা বলতেছেন না। হুম। এখানে একদম একদম মানে স্পষ্ট কন্ট্রাডিকশন এই জায়গাটাতে। আমি মনে করি যে ওনাদের এই পরের যেটা ইস্তেহারে যেটা আছে এটাই ওনারা এটাই বিএনপি, এটাই ওনারা চাচ্ছেন। আর ওই মেঠো বক্তৃতা মানে একটা জনসভায় উনি যে বলছেন যে হ্যাঁ ভোট দেন, ওটা মেঠো বক্তৃতা। হুম। ওনারা এটা যেটা দিয়েছেন অফিসিয়ালি এটাই ওনার বক্তব্য এবং এটাই বিএনপি আমি মনে করি। অনেকগুলো জিনিস আছে, যেমন আপনার যেমন জুলাই সনদে ওনারা যেমন সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, হুম। এটা উনি বলেছেন এটা আমরা পুনঃস্থাপিত করব। হুম। জুলাই সনদে এটা পুনঃস্থাপিত করতে বলা হয় নাই। তারপরে আপনার আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান হবেন না, এটা কিন্তু জুলাই সনদে বলা আছে। ওনারা আজকে এটা স্পষ্ট করে বলছেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন। তো এই জায়গাগুলিতে কিন্তু স্পষ্ট করা হয়েছে যে দলীয়ভাবে যে বিএনপি হাতে এটা দিবে না ভোট, এবং দেওয়া উচিত হবে না। যারা বিএনপির এই ইশতেহারে বিশ্বাস করবেন তাদের উচিত হবে না হাতে ভোট দেওয়া। আমি তো এই গণভোট বন্ধ করার পক্ষে, এই গণভোট তো করাই উচিত না। এই গণভোট করাটা হবে, বহুবার বলছি আপনার হ্যাঁ এটা বহুবার আমি যেটা এই গণভোট তো এটা কোনো গণভোটই না, এটা থেকে চাপাই দিছে জোর করে। হুম। এবং এটা এক ব্যক্তির ইচ্ছা মানে পূরণের জন্য এটা হচ্ছে। যখন বিএনপির ইশতেহার নিয়ে যখন আলোচনা হচ্ছিল ঠিক সেই সময়ে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটি পোস্ট দিয়েছেন এবং তিনি তারেক রহমানকে মানে আহ্বান জানিয়েছেন যে পাবলিক প্ল্যাটফর্মে লাইভ ডিবেট বা পরিকল্পনাগুলো তুলে ধরার জন্য। এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা এই আহ্বানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের তরফ থেকে, জামাতের অ্যাক্টিভিস্টের তরফ থেকে আসলে আসছে, এটি আসলে হওয়াটা মানে খুবই কি খারাপ হবে, না এটি হলে কি হবে আর না হলেই বা কি আচ্ছা হবে? আপনি একটু রেসপন্স করি। কামাল ভাই যেটা বলে দেখেন, এখানে বিএনপি জুলাই সনদের সাথে কোথাও কন্ট্রাডিক্ট করছে না। বিএনপি বারবার বলতেছে জুলাই সনদের সাথে তার 31 দফার যে সংস্কার কর্মসূচির সাথে সে সমন্বয় করবে, এটা কিন্তু প্রথম থেকে বলতেছে। এবং এই সমন্বয় করার কারণেই সে কিন্তু জুলাই সনদের সমস্ত জায়গায় মেনে নেয়, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং পিয়ার পদ্ধতিতে চাওয়াটা এটা জামাতের চাওয়া, জামাত তো নিম্নকক্ষ পিয়ার চাইছিল এবং পিয়ার ছাড়া সে কিছুই করবে না, এটা বললে তো পরে তো এখন আর পিয়ার শোনা যাচ্ছে না। যাই হোক, তো সেইখানে কি বিএনপি রাজি হয়েছিল নোট অফ ডিসেন্টে? রাজি হয় নাই, কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট আছে, সাফ রাজি হয়নি। ফলে এখন বিএনপি কন্ট্রাডিক্ট করলো কোথায়? বিএনপি তো আর আগের পজিশন যেটা সেই ধারাবাহিকতায় রক্ষা করলো। এখন কামাল ভাই যেখানে প্রশ্নটা রেজ করছে সেটা বিএনপির কন্ট্রাডিকশন না, সেই কন্ট্রাডিকশনটা হলো জুলাই সনদের খোঁজ, জুলাই সনদের কন্ট্রাডিকশন। কেন? জুলাই সনদ বিএনপি বলছে যে আমরা যেভাবে নোট অফ ডিসেন্ট দিচ্ছি এটা সহ আমরা বাস্তবায়ন করব। যেহেতু পিআর পদ্ধতির ব্যাপারে আমার আপত্তি আছে, আমার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ফলে আমি এখানে পিআর পদ্ধতিতে চাচ্ছি না উচ্চকক্ষ, তাহলে আমি কন্ট্রাডিক্ট করলাম কোথায়? আমি তো কন্ট্রাডিক্ট করলাম না, কারণ আমি তো এটা রাজি হই নাই, নোট অফ ডিসেন্ট আছে, সেটা আপনাদের এজেন্ডা। ফলে এখন যারা পিআর পদ্ধতি চাইছে তারা যদি নির্বাচিত হয় তখন তারা ওইটা বাস্তবায়ন করবে, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে করবে, সেটা তাদের ক্ষেত্রে হবে। কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা কিন্তু ওই অর্থে কন্ট্রাডিক্টরি হবে না, কারণ সে ওইটা বাস্তবায়ন করবে না, কারণ ওইখানে তার নোট অফ ডিসেন্ট আছে। আর জামাতের সাথে ডিবেট কেন? যে কারোর সাথে ডিবেট হওয়াটা গণতান্ত্রিক সৌন্দর্যের ব্যাপার, কিন্তু ডিবেট কার সাথে হবে? যে সত্য কথা বলে, যে মিথ্যা কথা বলবে না। কিন্তু আপনি কথায় কথায় মিথ্যা কথা বলবেন এবং আপনার কোনো সমালোচনা করলে আপনি তার চরিত্র হরণ করবেন, এবং যে ব্যক্তিকে, যেমন কামাল ভাইকে এতদিন আওয়ামী লীগের দোসর, দালাল, ফ্যাসিবাদের দোসর কি না বলা হয়েছে, আজকে কালকের থেকে দেখতেছি কামাল ভাইয়ের মতো জনপ্রিয় লোক তাদের কাছে আর নাই। কামাল ভাই নারীদের নিয়ে বলছে এক বক্তব্য যে হ্যাঁ বিএনপির সে জামাতের নারী কর্মীরা অ্যাক্টিভ, সেটাকে তারা কাটছাট করে এমন করতেছে যে হ্যাঁ জামাত তো মোটেও নারী বিরোধী না, নারীতে সবচেয়ে বেশি আগানো, হ্যাঁ জামাত ইসলামী রেফারেন্স কি মাসুদ কামাল, যে সবচেয়ে জঘন্য ব্যক্তি, যারে সকাল বিকাল গালি না দিলে, যারে ফ্যাসিবাদের দূষণ না বললে খাবার হজম হয় না, সে আজকে আপনার প্রিয় পাত্র, সে আজকে আপনার জাতির পিতা, জাতির বিবেক। ফলে এইটা হলো তাদের যদি স্ট্যান্ড হয়, এরকম লোকজনের সাথে বিতর্ক করা তো আত্মঘাতী। সময়ের অপচয় করবেন কেন? যারা বেসড অন রেটরিক, বেসড অন জোয়ার, হ্যাঁ, এবং আমি মনে করি বিতর্ক হইতে পারে জামাতে আমিরের সাথে, বট সেলিব্রিটি, বট আইডি বনাম জামাতের আমিরের বিতর্ক, এইটা সবচেয়ে ইন্টারেস্টিং হবে। জি মাসুদ কামাল ভাই, এই যে বিতর্কটা
নিয়ে যেটি রনি ভাই তার মতো করে ব্যাখ্যা করলেন যে এটা আসলে বিতর্ক তো গণতন্ত্রের সৌন্দর্য, সেটিও ঠিক আছে, কিন্তু বিতর্ক ইনি শফিকুর রহমানের আগেও একবার আহ্বান জানিয়েছিলেন, আবারও আহ্বান জানালেন, এটি আসলে আহ, তারেক রহমানের তরফ থেকে কোনো সাড়া পাওয়া না, আগে কবে আহ্বান, তখন কি তারেক রহমান দেশে ছিলেন? না দেশে ছিলেন? আচ্ছা, আমি এটা ফলো করিনি, আসলে খেয়াল করিনি। উনি যখন আবার আহ্বান জানিয়েছেন, আমি মনে করি তারেক রহমান যদি ওনার সময় থাকে, এখন তো ইলেকশন একদম ঘাড়ের কাছে চলে আসছে না, হুম। এখন কোনো সময় করতে পারবেন কিনা আমি জানি না। আমাদের এখানে তো, আমাদের দেশে তো এই প্র্যাকটিসটা নাই, বাট এই কালচারটা চালু হলে, যদি ওনাদের হাত দিয়ে চালু হয়, আমি কিন্তু খুশি হব। হুম। আমি খুশি হব, আমি মনে করি এই বিতর্ক হলে পরে মানে দেশের মানুষও খুশি হবেন যে একটা সব টেলিভিশনে যদি বিতর্কটা হয়, এবং যদি ওই বিদেশিদের হেবে হয়, আমেরিকায় যেভাবে হয় সেইভাবে যদি এরকম একটা নিরপেক্ষ একজন দুজন যদি থাকে, অ্যাঙ্কর থাকেন, প্রশ্নকর্তা থাকেন, আমি মনে করি এটা মানে একটা ভালো প্র্যাকটিস হবে। শুনেন, বিতর্কে কে জিতলো কে হারলো কিছু যায় আসে না। হুম। আপনার সঙ্গে, হিলারির সঙ্গে কিন্তু ট্রাম্প বিতর্কে জিতে নাই, হুম। তাতে কি ট্রাম্পের জয় থামে আসিল? না। থামে থাকে না। এগুলো বিতর্ক হতে পারে, আমি বিতর্কটাকে বরং হেলদি মনে করি, হেলদি একটা পলিটিক্যাল প্র্যাকটিস মনে করি। কিন্তু এখন এই মুহূর্তে যেটা সময় হলো একটা ফ্যাক্টর, মানে একদম কম সময়, একদম কানের কাছে, তো ইলেকশন হতে 1 সপ্তাহ নাই। আমার তো মনে হয় না যে এই লোকগুলি ঘুমাতে পারে, আমার এরকম মনে হয়। কিন্তু এই যে এক এক দিনে 5টা 6টা করে জনসভা তারা অ্যাটেন্ড করেন, ঘুমায় কখন? বাকি সময় তো রাস্তায় থাকে। তো এরাও তো হিউম্যান বিং, তো মেশিন তো আর না। তারপরেও যদি ওনারা যদি তার মধ্যে সময় বের করতে পারেন, আমার মনে হয় না এই বিতর্কের আহ্বান উনি করেছেন বলেই যে উনি এগিয়ে গেলেন তা না। কিন্তু সময় থাকলে আমার মনে হয় তারেক রহমান ওই বিতর্কে আপনার মানে মুখোমুখি হওয়ার মতো যোগ্যতা উনি রাখেন, ভালোভাবে রাখেন আমার ধারণা। কারণ আমি যতটুকু বুঝি দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে ওনার খুব ক্লিয়ার কনসেপশন আছে। এবং আমি শফিকুর রহমান সাহেবকে খুব স্মার্ট লোক মনে করি, ওনারও বেশ পড়াশোনা আছে বলে আমার ধারণা। বিভিন্ন সময় ওনারা যে সমস্ত কথাবার্তা শুনি, এখন বোধহয় নিচের দিকে সমর্থকের দিকে কে কি বললো না বললো, কে কাকে গালাগালি করলো, কে কারে চুমা খাইলো, এইগুলো নিয়ে আমরা কিন্তু ওনাদেরকে বিচার করব না। মানে বট বাহিনীকে দিয়ে কিন্তু আমি শফিকুর রহমান সাহেবকে বিচার করব না। আবার এখানে আবার এই বিএনপির এখানে নিচের দিকে এদের দিয়ে কিন্তু আমি মানে তারেক রহমানকে বিচার করব না। ওনারা দুইজন দুইটা শীর্ষ নেতা। দেখেন, আমি একজনকে পছন্দ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু নিয়তিটা কি? নিয়তি হলো একজন প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলের নেতা, সিম্পল। কিন্তু যেই হোক না কেন, উনি আর ইনি কে আমি যাই না, কিন্তু এই দুইজনই তো এই দুইটা পোস্ট, দুইজনই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি দুইজনে কাউকে হেয় প্রতিপন্ন করতে চাই না। জি রনি ভাই, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলেছেন জামায়াতের আমির। তাহলে এটা যদি হয় তাহলে তো তারও ভোট চাওয়ার অধিকার নেই। অতীতে সততার পরিচয়, তারা তো সবসময় এন্টি স্টেট রাজনীতি করছে, এন্টি নেশন রাজনীতি করছে। এবং একটা জিনিস আপনাকে আমি বলি, দেখেন এখানে বললো, দেখেন ওনারা বিতর্কের যে আগ্রহী, বিতর্কে আগ্রহী কেন, বেশি আগ্রহী কেন? কারণ একটা বিতর্ক যদি বিএনপির সাথে তারা করতে পারে, এইটার থেকে 10 সেকেন্ড 5 সেকেন্ড নিয়ে লক্ষ লক্ষ কোটি আপনার ফটোকার্ড বানাইতে পারবে, হ্যাঁ, ভিডিও বানাইতে পারবে, হ্যাঁ, বিএনপি কত অশিক্ষিত, কত ছাপরি, এটা প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ পাবে তারা। দেখেন কামাল ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, বিতর্ক মানুষ করে কেন, বা আমরা যে কথা বলতেছি, আমি কামাল ভাইয়ের অনেক জ্ঞানী, এটা প্রমাণ করা যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে তো আমার কথা বলার কোনো মানে হয় না। আমার কথা বলতে হবে সত্যকে জয়যুক্ত করার জন্য। আমি বেশি জানি, আমি সঠিক, এটা না। সত্যকে স্টাবলিশ করার জন্য আমি যুক্তিতর্ক প্রমাণের মধ্য দিয়ে আমি কথা বলবো, উনি ওনারটা বলবে, আমি আমারটা বলবো, এই হলো আদব তর্কের। ও তো তর্কের আদবই জানে না, ওর পক্ষে না বললে আপনি নিরপেক্ষই না, এটা হলো 5 তারিখের পরে সায়েন্স। ফলে সে যখন আপনাকে বিতর্কের আমন্ত্রণ জানায়, সে হইলো একটা কাদা খুঁড়ে রাখছে, ওইখানে বস্তা বস্তা গোবর ফালাইছে, ওইখানে আপনাকে নাইমা লটকালটকি করতে বললে, আপনি নামবেন, ঝাপাঝাপি করবেন, আপনার গায়ে ময়লা লাগবে, তার গায়ে ময়লা লাগবে, সে বলবে এই জিততা গেছি রে। এই হলো সায়েন্স। তো এখানে কিন্তু গণতান্ত্রিক পার্টি না, এটা একটা ইডিওসেন্ট্রিক ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। মানুষ ভয় পায়, তারা সোশ্যাল মিডিয়াতে মিলে তারা একটা প্যানিক তৈরি করে ফেলছে আজকে সমাজে। রাজনীতি করলে মানুষ আপনাকে ভয় পাবে কেন? আপনার বিরুদ্ধে সমালোচনা করতে কারলে কারো কোনো ইজ্জত আছে, চরিত্র আছে, কিচ্ছু রাখে না তারা। হ্যাঁ, তো ফলে এখন আপনি যেটা বললেন যে এই যে উনি যেটা বললো যাদের অতীত খারাপ, আপনার অতীত 71-এ কেমন ছিল, 86-তে কেমন ছিল, 96-এ কেমন ছিল, 2008-এ কেমন ছিল? আওয়ামী লীগকে এম্পাওয়ার করা তো আপনার ঐতিহ্য। তো অতীত যদি মনে রাখে মানুষ, তাহলে তো আপনি প্রথম আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা হয়, আপনার এই কথাটা যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়,
তাহলে তো আপনার এখনই নির্বাচন স্থগিত করে, মানে আপনার ভোট চাওয়া স্থগিত করে ঘরে যে চলে যেতে হবে। জি। এটা আমি মনে করি পলিটিক্যাল রেটরিক। আরেকটা হলো দেখেন, শুধু বাংলাদেশ না, জামাতে ইসলাম কি কোনো রাষ্ট্র চায় রাষ্ট্রের পক্ষে? অ্যাকর্ডিং টু মওদুদিবাদ, মওদুদিবাদ তো ধরেন ন্যাশন স্টেট, যেটা জাতিরাষ্ট্র, এটার বিরুদ্ধে। তারা ইসলামী শাসনতন্ত্র, খেলাফা, এইটা তার প্রকল্প। তো সে এখানে কোনো রাষ্ট্রই তো চাইতে পারে না, কোনো রাষ্ট্রের জন্যই তো সে কাজ করতে পারে না। আর ৭১-এর প্রশ্নটা তো আছেই, সে তো এই রাষ্ট্রই চায় না, এটা তার মিত্ররাই বলে, এখন সে ক্ষমতা চায়। সময় তো একেবারে ফলে এখানে সময় যে নেই। যার যেই মতাদর্শের আলোকে সে রাজনীতি করে, তার মধ্যেই হলো রাষ্ট্র নাই, মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নাই, আছে খেলাফা, ইসলামী শাসনতন্ত্রের রাজনীতি, মানে মওদুদির সিলসিলা অনুযায়ী। ফলে মওদুদির প্রিন্সিপাল অনুযায়ী তো সে রাষ্ট্রের জন্য রাজনীতি করতে পারে না, ভোট চাওয়া তো পরের কথা, জি যদি সে এটা মিন করে থাকে। জি, তার মানে কি, সে তার নিজের যে আপনার মতাদর্শিক পজিশন বইলা যেটা ক্লেম করে, এটার সাথেও তো সে প্রতারণা করতেছে। জি। ফলে এটাই যদি হয় তার রাজনীতি, প্রতারণাই যদি হয় তার মাসুদ কামাল রাজনীতি, ভাই, তার এই অতীত, যে বর্তমান, ভবিষ্যৎ। দুপক্ষই নির্বাচনী জনসভায় ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলছে, এবং আজকে একটি গণমাধ্যমের খবর যে নিজের একটি বাসার একটি কক্ষ নিয়ে তিনি বানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার কার্যালয়। সংস্থাটির নাম হচ্ছে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্স, পাশা। পাশা, এটা তাদের গানের মধ্যেও আছে, ওই যে পাশা খেলা, এগুলো এবং মিল সেই আছে। সংস্থাটি ১০,০০০ নির্বাচন পর্যবেক্ষক দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। শুনেন, এগুলো হলো জানেন কি, নির্বাচন কমিশনের ব্যর্থতা। নির্বাচন কমিশন, আমি তো শুরু থেকে এই নির্বাচন কমিশনকে তো আমি ১০০-র মধ্যে ১০ নাম্বারও দিই না। হুম। এটা এত অযোগ্য, এটা কোনো কিছু ঠিকঠাক মতো কিন্তু করতে পারছে না। এই যে পোস্টাল ভোট দিয়ে তারা যা করছে, এটা ভাবা যায় না, মানে আনারই মতো কাজ করতেছে তারা। এবং এটা যেটা করছে দেখেন, প্রথমে তারা করলো কি, আগের নির্বাচনগুলিতে যারা নাকি আপনার পর্যবেক্ষক ছিল তাদের সব বাদ। হুম। তাদের যদি আপনি সব বাদ দেন, মানে নির্বাচন পর্যবেক্ষণটা তো, এটা তো একটা টেকনিক্যাল কাজ। হুম। আপনি যদি টেকনিক্যাল কাজে তাদের সব বাদ দেন, তাহলে কি হবে? তো ওই লোকগুলি হয়তো অন্য কোনো নামে আসছে এখন, ওখানে অনেক বাটপার ছিল, এখানেও কিছু বাটপার এসে যুক্ত হয়েছে, এবং তারা কোনো ধরনের খোঁজ খবর না নেন, তারা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে যে আমি কত সংখ্যক পর্যবেক্ষক আনতে পারি। তো পাশা এসে পড়ছে ফাঁক দিয়া। এখন এটা তো ভাই ধান্দাবাজি, এটা তো মাল পানির লেনদেন হয়ে গেছে এখানে, মানে মুফতে মাল পানি এখানে ঢুকছে। কারা নির্বাচন আগে পর্যবেক্ষণ করে, ওদেরকে আমরা চিনি না, ওদের একজন তো আবার উপদেষ্টাও আছে দেখি। তো এরা কি নির্বাচন পর্যবেক্ষণ তখন করছে, এখন তো আপনি সব বাদ দিচ্ছেন। আপনি সবগুলি বাদ দিয়া যাদের বাদ দিচ্ছেন তারা উপদেষ্টা হওয়ার যোগ্য, কিন্তু নির্বাচন পর্যবেক্ষণ করার যোগ্য না। এটা কেমন কথা বলেন আপনি? জি। বাংলাদেশে অনেক লোকাল পর্যবেক্ষক কিন্তু আছে, ছিল তারা। হ্যাঁ, আপনি ওগুলোকে নিয়ে আলোচনা করেন, বসেন, অথবা এত সংখ্যক বাড়াইয়া দেখানোর দরকারটা কি? যা আছে তাই দেখান, চেক করে দেখেন এরা কারা। কারণ এগুলি তো সব কি হয়, এই যে আপনার হাজার হাজার বাড়াইতেছি, এগুলি সব তো বিক্রি করবে, সব তো বিভিন্ন প্রার্থীর জন্য বিক্রি করা হয়। তো এই যে আপনার এখানে আমার পর্যবেক্ষক বেসিক্যালি আপনার কাজ করবো, একজন পর্যবেক্ষক তো যে কোনো কেন্দ্রে ঢুকতে পারতেছে, কেউ করতেছে, এগুলো তো ধান্দাবাজি রে, এগুলো তো আমরা বুঝি। জি, রনি ভাই, আমার হাতে ১ মিনিট সময় আছে। এই আজকে ঢাকায় একটি বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের, এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে, এবং অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে না, অতিরিক্ত বল প্রয়োগ করা হয় নাই, এবং নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা বা সংঘর্ষ নিয়ে নানা ধরনের মন্তব্যই কিন্তু আসছে। ১ মিনিটে। জি, এটা ধরেন আদি হত্যার বিচার, এটা গণদাবি, যে কোনো হত্যার বিচারই আমরা চাই। এবং নির্বাচন তফসিল ঘোষণার পরে আরও কিছু হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো কোনো কিছুরই কিন্তু বিচার হয়নি, এবং বিচারের দাবি যৌক্তিক, এবং এই দাবিটা আমি মনে করি এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কারণ বিচার তো লাগবে, যে কোনো ঘটনারই বিচার লাগবে, এবং বিচারহীনতার সংস্কৃতি কিন্তু আজকে এই অস্থিরতা তৈরি করছে। ফলে আইনের শাসন ফেরানোর জন্য আমার মনে হয় যে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, ফেল করেছে। সরকারকে দ্রুতই এই বিচারের ব্যাপারে একটা রূপরেখা দিতে হবে, বলতে হবে যে আমরা এই ব্যাপারে অগ্রগতি আসছে বিচারের, এই জায়গায় আমরা অগ্রগতি আনতে পারি না, এই কারণে আনতে পারি নাই, তাকে একটা স্বচ্ছতার জায়গায় আনতে হবে। আর যে সরকারে থাকে সেই সবসময় মনে করে যে বল প্রয়োগ করা হয়নি, কম বল প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, তো ডেফিনেটলি পুলিশের আমি ছাত্রদের উপর এই ধরনের আপনার বল প্রয়োগের নিন্দা জানাই, এটা কোনোভাবে উচিত না। সে হোক জুলাই বিপ্লবী হোক বা জুলাই যোদ্ধা হোক বা না হোক, যাই হোক, যে কোনো নাগরিককে আপনি আঘাত করবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।